শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি তোমরা ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তো আজকে আমরা তোমরা যারা ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, কিন্তু আসলে আজকের লেকচারটি শুধু ইন্টার সেকেন্ড ইয়ার তোমরা যারা বিজ্ঞান বিভাগের ছাত্র তাদের জন্যই প্রযোজ্য নয়। আজকে তোমাদের জন্য তো প্রযোজ্য বটেই, সাথে সাথে যারা হিউম্যানিটিস মানবিক বিভাগের স্টুডেন্ট আছো, তোমরা বিজনেস স্টাডিজ বিভাগের স্টুডেন্ট আছো, তোমাদের সবার জন্য সমভাবে প্রযোজ্য। কারণ আজকে যে টপিকটির উপর আমরা কথা বলবো সেটি হলো ডি মর্গানস থিওরি, অর্থাৎ ডি মর্গানের যে সূত্র আছে তার উপরে আমরা কথা বলবো। আবার আজকে লেকচারটি যারা অনার্স ইয়ার ফিজিক্সের স্টুডেন্ট তোমাদের জন্য সমভাবে প্রযোজ্য, কারণ তোমাদের কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং যে কোর্সে আছে সেখানেও ডি মর্গানের সূত্র নিয়ে আলোচনা আছে। এবং আর যাদের জন্য আজকের এই লেকচারটি প্রযোজ্য তারা হলো তোমরা যারা বিএসসি পাস সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, অর্থাৎ ডিগ্রি সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট সায়েন্স বিভাগের, তোমাদের জন্য আজকের লেকচারটি সমভাবে প্রযোজ্য হবে। তার মানে আজকে দেখলাম যে আজকে আমাদের অনেকগুলো বিভাগের জন্য কি সমভাবে প্রযোজ্য। তো আমরা শুরু করি ডি মর্গান থিওরি। ডি মর্গানস থিওরি তো ডি মর্গান একজন ইংরেজ গণিতবিদ। তিনি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দুটি উপপাদ্য আবিষ্কার করেন এবং তার নামানুসারে এই উপপাদ্য দুটিকে ডি মর্গানের উপপাদ্য বলা হয়। আর ডি মর্গান উনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং ওনার পুরো নাম অগাস্টাস ডি মর্গান। এবং এই যে অগাস্টাস ডি মর্গান বা ডি মর্গানের যে সূত্র দুটি, এটি বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কথাটা ক্লিয়ার? তো আমরা এখন একে একে ডি মর্গানের সূত্র দুটি নিয়ে আলোচনা করব এবং কিভাবে এই ডি মর্গানের সূত্র দুটি প্রমাণ করা যায় সেটি নিয়ে আজকে কথা বলবো। তো এট ফার্স্ট যদি আমরা বলি, তো আমরা লিখলাম a প্লাস b ইকুয়াল টু a বার ডট b বার। আর দুই নম্বর যে ফর্মুলাটি সেটি হলো ab হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার। কথাটা ক্লিয়ার? তো কি বললাম, a প্লাস b হোল বার ইকুয়াল টু কি a বার ডট b বার, আর a প্লাস b হোল বার ab হোল বার অর্থাৎ ইকুয়াল টু হবে কি a বার প্লাস b বার। তো এটি হলো ম্যাথমেটিক্যালি লেখা হয়, কিন্তু এর বিবৃতি যদি আমরা পড়ি সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ a ও b দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্ট। আবার শোনো, a ও b দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্ট, অর্থাৎ a ও b যদি দুটি চলক হয় তাহলে তার যোগফল হবে কি a প্লাস b। এর কমপ্লিমেন্ট মানে কি এর উপরে বার চিহ্ন আসবে। কথাটা ক্লিয়ার? তাহলে a ও b দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্ট হবে এই যে দুটি চলক আছে, চলক দুটির কমপ্লিমেন্টের যোগফলের সমান। তাই a এর কমপ্লিমেন্ট কি a বার আর b এর কমপ্লিমেন্ট হলো b বার। তো এই চলক দুটির কমপ্লিমেন্টের গুণফলের সমান। তো লিখলাম a বার ইনটু b বার। কথাটা ক্লিয়ার? তাহলে a ও b দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্ট সমান সমান হবে কি চলক দুটির কমপ্লিমেন্টের গুণফল। তো a এর কমপ্লিমেন্ট a বার, b এর কমপ্লিমেন্ট b বার, তাহলে আমরা লিখব কি a বার ইনটু b বার। কথাটা ক্লিয়ার? এটা হলো প্রথম সূত্রের বিবৃতি। আর দ্বিতীয় সূত্রটি যদি আমরা বিবৃত করি সেই ক্ষেত্রে এটাকে লেখা যাবে কি, খেয়াল করো, যে a ও b দুটি চলকের গুণফলের কমপ্লিমেন্ট। তাহলে a আর b এর গুণফল হলো কি ab, এর কমপ্লিমেন্ট এর উপর বার চিহ্ন আসবে, অর্থাৎ a ও b দুটি চলকের গুণফলের কমপ্লিমেন্ট হবে এই যে a ও b দুটি চলক তাদের কমপ্লিমেন্টের, তাই a এর কমপ্লিমেন্ট a বার, b এর কমপ্লিমেন্ট কি হবে b বার।
তাদের কমপ্লিমেন্টের যোগফলের সমান। তাহলে আমরা দেখলাম এ ও বি দুটি চলকের গুণফলের কমপ্লিমেন্ট সমান সমান কি হবে, এ ও বি যে দুটি চলক ধরলাম সেই চলক দুটির কমপ্লিমেন্টের যোগফলের সমান। কথাটা ক্লিয়ার? তাহলে আবার বলছি, প্রথম সূত্রটি কি হবে, যে এ ও বি দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্ট হবে চলক দুইটির কমপ্লিমেন্টের গুণফলের সমান। আবার দ্বিতীয় ফর্মুলাটার বিবৃতি হলো এ ও বি দুটি চলকের গুণফলের কমপ্লিমেন্ট হবে চলক দুইটির কমপ্লিমেন্টের যোগফলের সমান। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আমরা দুটি চলকের ক্ষেত্রে দেখলাম। এখন দুটি চলক না হয়ে যদি তিনটি চলক হয় বা চারটি চলক হয়, পাঁচটি চলক হয়, সেই ক্ষেত্রে আমরা কি লিখব? খেয়াল করো, এটি হলো দুটি চলকের ক্ষেত্রে। আর যদি চলক তিনটি হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে বিবৃত করতে পারবো, এ আমরা কিভাবে বিবৃত করব, a প্লাস b প্লাস c, তিনটি চলকের ক্ষেত্রে বলছি, এর হোল বার ইকুয়াল টু হবে a বার ইনটু b বার ইনটু c বার। আর যদি আমরা দুই নম্বরকে যদি আবার তিনটি চলকের ক্ষেত্রে বিবৃত করি সেই ক্ষেত্রে কি হবে, a b c হোল বার ইকুয়াল টু কি হবে, a বার প্লাস b বার প্লাস c বার। কথাটা ক্লিয়ার? তো পূর্বে দেখেছিলাম আমরা দুটি চলকের ক্ষেত্রে, আর এখন দেখলাম কি আমরা তিনটি চলকের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা একটু লজিক গেটের সাহায্যে যদি আমরা এই ডি মর্গানের সূত্র দুটোকে ব্যাখ্যা করি সেক্ষেত্রে কি হবে খেয়াল করো। তো দুটি চলকের ক্ষেত্রে যদি আমরা ডি মর্গানের যে প্রথম যে সমীকরণটি আছে সেটা কি, a বার ডট b বার, ঠিক আছে? খেয়াল করো, তাহলে আমরা যদি এটাকে কিভাবে লিখতে পারি, খেয়াল করো এটি একটি নর গেট। এই নর গেটের ইনপুট হলো কি a আর b, সেক্ষেত্রে এই নর গেটের আউটপুটটা কি হবে খেয়াল করো, a প্লাস b হোল বার। কথাটা ক্লিয়ার? এটি একটি নর গেট, আর নর গেটের ইনপুট হলো a আর b, সেক্ষেত্রে নর গেটের আউটপুট কি হবে, a প্লাস b হোল বার। এখন খেয়াল করো, আমরা একটি নট গেট নিলাম, দুটো নট গেট নিব, ঠিক আছে? এই নট গেট দুটির আউটপুটের সাথে আমরা কি করলাম, একটি এন্ড গেট যুক্ত করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a আর এটা হলো কি b। যেহেতু এটি একটি নট গেট, নট গেটের ক্ষেত্রে আমরা জানি আউটপুট সবসময় কি ইনপুটের অপোজিট, তাই যদি হয় অর্থাৎ আউটপুট সবসময় ইনপুটের কমপ্লিমেন্ট, তাই এখানে এই নট গেটটির ক্ষেত্রে এর ইনপুট হলো কি a, তাহলে এর আউটপুট হবে কি a বার। আর এই নট গেটটির ক্ষেত্রে এর ইনপুট হলো b, তাহলে এর আউটপুট কি হবে b বার। কথাটা ক্লিয়ার? এখন যে এখানে আমরা যে এন্ড গেটটি দিয়েছি, এই এন্ড গেটটির ক্ষেত্রে তাহলে এর এই এন্ড গেটটির দুইটি ইনপুট হলো কি, একটা a বার আর একটি b বার। তাহলে এই এন্ড গেটটির আউটপুট কি হবে, a বার ডট b বার। কথাটা ক্লিয়ার? এখন আমরা যদি এই নর গেটের দিকে তাকাই, আর এখানে দুইটি নট গেটের সাহায্যে যে আমরা আরেকটি গেট বাস্তবায়ন করেছি, তাহলে এইখান থেকে এখন আমরা কি বলতে পারি, এখান থেকে এভাবেও আমরা বলতে পারি, আগে যেভাবে বলেছিলাম দুটি a ও b দুটি ইনপুটের যোগফলের কমপ্লিমেন্ট ইনপুট দুইটির কমপ্লিমেন্টের গুণফলের সমান। তো এখান থেকে এভাবেও বলা যায় যে a ও b ইনপুট সিগন্যালের জন্য একটি নর গেটের আউটপুট এবং a বার b বার ইনপুট সিগন্যালের জন্য একটি AND গেটের আউটপুট কি পরস্পর সমান। কারণ দেখো a প্লাস b হোল বার ইকুয়াল টু কি a বার ডট b
বি বার। আবার বলছি এ ও বি ইনপুট সিগন্যালের জন্য একটি নর গেটের আউটপুট আর এ বার বি বার ইনপুট সিগন্যালের জন্য একটি এন্ড গেটের আউটপুট কি পরস্পর সমান। তাহলে দেখো a প্লাস বি হোল বার ইকুয়াল টু কি a বার ডট b বার। ক্লিয়ার? এখন 2 নাম্বার যে ফর্মুলাটা আমাদের আছে সেটিকে যদি আমরা বাস্তবায়ন করি লজিক গেটের সাহায্যে সেটা কি রকমের হবে। এখানে আমরা দ্বিতীয় ফর্মুলাটা আমরা কি শিখেছিলাম a b হোল বার ইকুয়াল টু কি a বার প্লাস b বার। কথাটা ক্লিয়ার? তো এখন খেয়াল করো এটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি। দেখো এটি একটি NAND গেট, এটি একটি NAND গেট কারণ এটি AND গেটের সাথে একটা NOT গেট যুক্ত আছে। তাহলে এর আউটপুট কি হবে AB হোল বার, কারণ আমরা জানি AND গেটের আউটপুট হলো AB, যেহেতু এটা NAND গেট তার মানে এর উপরে একটা বার চিহ্ন আসবে AB হোল বার। কথাটা ক্লিয়ার? এখন ইন দ্য সেম ওয়ে আমরা কি করলাম দুটো NOT গেট নিলাম, এই NOT গেট দুটোর আউটপুটের সাথে আমরা কি করলাম যে একটি OR গেট যুক্ত করে দিলাম। কথাটা ক্লিয়ার? আবার খেয়াল করো তাহলে এই NOT গেট যে দুটো আমরা নিলাম এর ইনপুট ধরো A, তাহলে এর আউটপুট হবে কি A বার, আর নিচের যে NOT গেটটি আছে তার ইনপুটকে যদি আমরা B বলি এর আউটপুট হবে কি B বার। তাহলে এখানে যে OR গেটটি আমরা দেখলাম সেক্ষেত্রে কি হয়ে গেল এই OR গেটটির একটি ইনপুট হলো A বার আর একটি ইনপুট হলো কি B বার। তাহলে এখানে আউটপুট কি হবে A প্লাস A বার প্লাস B বার। তো এইখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি আমরা যে A ও B ইনপুট সিগন্যালের জন্য একটি NAND গেটের আউটপুট এবং A বার ও B বার ইনপুট সিগন্যালের জন্য একটি OR গেটের আউটপুট কি পরস্পর সমান। দেখো A প্লাস B হোল বার ইকুয়াল টু কি A প্লাস A বার প্লাস B বার, অর্থাৎ A কমপ্লিমেন্ট প্লাস B এর কমপ্লিমেন্ট। তার মানে এই দুই ভাবেই কি করতে পারি আমরা ডি মর্গানের যে সূত্র দুটি সূত্র আছে সেটাকে বিবৃত করতে পারি। তো এখন আমরা ট্রুথ টেবিলের সাহায্যে এই যে নর গেট যে ডি মর্গানের যে সূত্র দুটি আছে সেটির ইমপ্লিমেন্ট বা সত্যতা এর ট্রুথফুলনেসটা সত্যতা আমরা কি করব যাচাই করব। তো আমরা প্রথমে দুটি চলকের সাহায্যে করি, তারপর এটাকে আমরা তিনটি চলকের সাহায্যে কি করতে পারবো করতে পারবো, অর্থাৎ ট্রুথ টেবিলের সাহায্যে ডি মর্গানের আর সূত্রের বা উপপাদ্যের প্রমাণ। তো আমরা একটি ট্রুথ টেবিল অঙ্কন করি, খেয়াল করো। তো প্রথমে আমরা আমাদের একটা ইনপুট নিলাম A, আরেকটি ইনপুট নিব B, AB পেলাম। এরপরে দেখো A বার আছে, তো এরপরে A এর কমপ্লিমেন্ট নিলাম A বার, এরপরে B এর কমপ্লিমেন্ট নিব B বার। কথাটা ক্লিয়ার? তারপরে আমরা কি করব OR গেট যদি বের করি, তো OR গেট বের করার ফর্মুলাটা কি A প্লাস B। এরপরে আমরা বের করব NOR গেট, অর্থাৎ A প্লাস B হোল বার। কথাটা ক্লিয়ার? এরপরে আমরা বের করব আবার AND গেট, অর্থাৎ AB। তারপরে আমরা বের করব AB
হোল বার অর্থাৎ NAND গেট, এবং সর্বশেষ যেটি আমরা বের করব সেটি হলো OR গেট অর্থাৎ A প্লাস A বার B বার ইনপুট সিগন্যালের জন্য NOR গেটটা আমরা বের করব। কথাটা ক্লিয়ার? তো এখন খেয়াল করো, তার আগে একটু আলোচনা করে নেই। শোনো, কোনো যদি চলকের উপরে কমপ্লিমেন্ট দেওয়া হয় তার অর্থ চেঞ্জ হয়ে যাবে। এর উপরে আমরা 0 এর উপরে যদি কমপ্লিমেন্ট দেই তার অর্থ 1, আর 1 এর উপরে যদি কমপ্লিমেন্ট দেই তার অর্থ হয়ে যাবে কি 0। কথাটা ক্লিয়ার? এরপরে আরো কিছু জিনিস আছে। আমরা যদি 1 কে 1 দ্বারা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে কি হবে? 1 হবে। আর 1 ইনটু যদি আমরা 0 করি তাহলে কি হবে? 0 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখবা যে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু কি 1, আর 0 প্লাস 0 ইকুয়াল টু 1, অর্থাৎ সাধারণ যে যোগ সেটা কি এখানে দেখা যায়। কিন্তু আমরা যদি লিখি 1 প্লাস 1 ইকুয়াল টু কি 1, অর্থাৎ এখানে তো 2 হওয়ার কথা, কিন্তু এইটাই ব্যতিক্রম বুলিয়ান অলজেব্রার ক্ষেত্রে যে 1 প্লাস 1 ইকুয়াল টু কি 1। অর্থাৎ এখানে যদি 1 কে আমরা হাই ভোল্টেজ চিন্তা করি তাহলে দুটো হাই ভোল্টেজকে যদি আমরা যোগ করি তাহলে কি একটা হাই ভোল্টেজই হবে। কথাটা ক্লিয়ার? তো 1 প্লাস 1 ইকুয়াল টু কি 1। তো এখন খেয়াল করো, আমরা প্রথমে আমাদের ইনপুট 0 0 নিলাম, এরপরে 0 1 নিলাম, এরপরে 1 0, এরপরে কি 1 1। কথাটা ক্লিয়ার? তো এখানে দুটো ইনপুট নিয়ে এটাকে যদি আমরা সাজাই তাহলে কি এরকমের আমাদের চারটি সেট হবে 0 0 0 1 1 0 1 1। এখন খেয়াল করো, এরপরে 1 এর উপরে কি আছে? কমপ্লিমেন্ট আছে, বার চিহ্ন আছে। তো 0 এর উপরে যদি আমরা বার চিহ্ন দেই, আগে দেখেছি, তাহলে কি হবে 1। আচ্ছা, 0 এর উপরে যদি বার চিহ্ন দেই তাহলে কি হবে 1। এরপর 1 এর উপরে বার চিহ্ন দিলে কি হবে 0। এরপরে আবার 1 এর উপরে বার চিহ্ন দিলে হবে 0। কথাটা ক্লিয়ার? এরপরে আছে b বার। তাহলে আবার b এর ক্ষেত্রে আমরা চিন্তা করব, 0 এর উপরে যদি কমপ্লিমেন্ট দেই তাহলে কি 1, 1 এর উপরে কমপ্লিমেন্ট দিলে 0, আর 0 এর উপরে কমপ্লিমেন্ট দিলে 1, আর 1 এর উপরে কমপ্লিমেন্ট দিলে 0। কথাটা ক্লিয়ার? এরপরে খেয়াল করো a প্লাস b, অর্থাৎ a প্লাস b যদি আমরা চিন্তা করি তা 0 প্লাস 0, তো একটু আগে আমরা দেখেছি 0 প্লাস 0 মানে কি 1, তারপর 0 প্লাস 1 মানে 1, তারপরে কি 1 প্লাস 0 এর মানেও 1, আর 1 প্লাস 1 এর মানে কি 1। এরপরে খেয়াল করো a প্লাস b আমরা পেয়ে গেলাম। এখন a প্লাস b হোল বার, দ্যাট ইজ এখানে যে আমরা a প্লাস b এর যে ভ্যালুগুলো পেয়েছি তার উপরে বার চিহ্ন দেব। তো 1 এর উপরে যদি বার চিহ্ন দেই তাহলে কি হবে 0, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0, 1 এর উপরে বার চিহ্ন দিলে কি হয়ে যাবে এখানে আমরা a প্লাস b, তো এখানে আমরা পাবো 0, আর এখানে হবে 1। খেয়াল করো 0 প্লাস 0 ইকুয়াল টু কি 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, আর 1 প্লাস 1 ইকুয়াল টু 1। এখন 0 প্লাস 0 ইকুয়াল টু 1, আর 0 প্লাস 0 ইকুয়াল টু 0, এর উপরে যদি বার চিহ্ন দেই 1 হয়ে যাবে, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0 হবে, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0 হবে, আবার 1 এর উপরে বার চিহ্ন দিলে কি হয়ে যাবে 0। কথাটা ক্লিয়ার? এখন যদি আমরা এখান থেকে চিন্তা করি তাহলে এখান থেকে আমরা লিখব কি a b a বার ইনটু b বার। a বার ইনটু b বার যদি আমরা লিখি, খেয়াল করো এখানে 1 ইনটু 1 তার অর্থ কি 1, 1 ইনটু 0 তার অর্থ কি 0, 0 ইনটু 1 তার অর্থ কি 0, এবং 0 ইনটু 0 ইকুয়াল টু কি হয়ে গেল 0 হয়ে গেল। এখন খেয়াল করো এখানে যদি আমরা এই দুটো বক্সের দিকে সেলের দিকে তোমরা খেয়াল করো, তাই a প্লাস b হোল বার ইকুয়াল টু কি a বার ইনটু b বার, a প্লাস b হোল বার এখানে কি আছে a বার b বার। এখন এই দুটো বক্সের দিকে যদি আমরা খেয়াল করি 1 1 0 0 0 0 0 0, অর্থাৎ a ও b দুটি চলকের জন্য a প্লাস b হোল বার ইকুয়াল টু কি হয়ে যাবে a বার ইনটু b বার, অর্থাৎ এই দুইটার ভ্যালু কি হয়ে গেল সমান হয়ে গেল। অর্থাৎ আমাদের প্রথম সূত্র যেটি সেটি আমরা পেয়ে গেলাম, অর্থাৎ প্রথম সূত্রটি প্রমাণ হয়ে গেল। কথাটা ক্লিয়ার? এখন আমরা দ্বিতীয় সূত্রটির দিকে তাকাবো।
দ্বিতীয় সূত্রটা কি ছিল? এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এ বি হোল বার অর্থাৎ এ দ্বারা বি কে আমরা কি মাল্টিপ্লাই করব, তা এ দ্বারা বি কে মাল্টিপ্লাই যদি করি তাহলে কি 0 ইনটু 0, তার অর্থ কি 0। তো 0 এর উপরে যদি আমরা বার চিহ্ন দেই তাহলে সেটা কি হয়ে যাবে 1। আবার খেয়াল করো 0 ইনটু 1 এর অর্থ কি 0। তো 0 এর উপরে যদি আমরা বার চিহ্ন দেই সেটা কি হয়ে যাবে 1। এখন আবার খেয়াল করো 1 ইনটু 0 ইকুয়াল টু কি 0, এর উপরে যদি বার চিহ্ন দেই তাহলে কি হবে 1। আর 1 ইনটু 1 ইকুয়াল টু কি 1, এই 1 এর উপরে যদি বার চিহ্ন দেই তাহলে কি হয়ে যাবে 0। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো এখানে আছে কি a বার প্লাস b বার, a বার প্লাস b বার। এখন দেখো a বার প্লাস b বার, a বার 1 b বার 1, তো এই দুটো যদি অ্যাড করি তাই 1 প্লাস 1 ইকুয়াল টু কি 1। আবার 1 প্লাস 0 তার অর্থ কি 1, তার মানে এখানে 1। আবার 0 প্লাস 1 তার অর্থ কি 1। আর 0 প্লাস 0 এর মানে কি 0। এখন এই দুটি বক্সের দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে আমরা কি দেখতে পাই? দেখো a প্লাস b হোল বার এর ভ্যালুগুলো যা, আর a বার প্লাস b বার এর ভ্যালুগুলোও কি তা, অর্থাৎ কি দ্বিতীয় সূত্রটাও কি হলো প্রমাণ হয়ে গেল। এভাবে আমরা কি করতে পারি? ট্রুথ টেবিলের সাহায্যে খুব সহজেই ডি মর্গানের সূত্র দুটিকে কি করতে পারি? প্রমাণ করতে পারি। তার মানে এভাবে আমরা ডি মর্গানের সূত্র দুটিকে ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করতে পারি। এখন আমরা দেখব, এখানে তো দুটো রাশির সাহায্যে আমরা দেখলাম, এখন আমরা দেখব যে তিনটি চলকের সাহায্যে কিভাবে ডি মর্গানের সূত্র দুটিকে প্রমাণ করা যায়। অর্থাৎ তিনটি যেহেতু আমরা বলছি তার মানে a প্লাস b প্লাস c হোল বার ইকুয়াল টু কি হবে a বার ইনটু b বার ইনটু c বার। এটা হলো এক নাম্বার। আর দুই নম্বরে কি হবে a b c হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার প্লাস c বার। অর্থাৎ এখন আমরা তিনটি চলকের ক্ষেত্রে অর্থাৎ a b c তিনটি চলকের ক্ষেত্রে কি করে ডি মর্গানের সূত্র বলি আর সূত্র দুটিকে প্রমাণ করা যায় সেটি দেখব। আরেকটি বক্স আমাদেরকে ড্র করতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের ইনপুট গুলো নিব a b আরেকটি হলো c। কথাটা ক্লিয়ার? এরপরে a বার b বার c বার। এরপরে আমরা লিখব অর্থাৎ a b c, এরপরে a বার b বার এরপরে কি c বার। এরপরে আমরা যদি অর গেট বের করি a প্লাস b প্লাস c, এরপরে হবে a প্লাস b প্লাস c হোল বার। কথাটা ক্লিয়ার? এরপরে আমরা লিখব কি a বার ইনটু b বার ইনটু c বার। এরপরে আমরা লিখব লিখি a b c, এরপরে লিখলাম, এরপরে আমরা লিখব a b c হোল বার
এবং সর্বশেষ যা a বার প্লাস b বার প্লাস হলো c বার। কথাটা ক্লিয়ার? তাই যদি হয় এখান থেকে আমরা এখন কি লিখতে পারি খেয়াল করো। তো এখানে আমরা লিখব প্রথমে 0 লিখব, তিনটা a b c, তিনটে ইনপুটই কি আমাদের 0 লিখব। এরপরে আমরা লিখব কি, এরপরে লিখব আমরা 0 1, এরপরে আমরা লিখব কি 0 1 0, এরপরে আমরা লিখব 0 1 1। কথাটা ক্লিয়ার? এরপরে আমরা আবার যদি আরেকটি টার্মকে সাজাই তাহলে কি হবে 1 0 0, তারপরে 1 0 1। কথাটা ক্লিয়ার? এরপরে আমরা লিখব কি 1 1 0 এবং সর্বশেষ কি 1 1 1। কথাটা ক্লিয়ার? তাই যদি হয় এখন আমরা আমাদের তিনটি চলকের ক্ষেত্রে আমরা জানি যেহেতু তিনটি চলক তার মানে কি 2 এর পাওয়ার 3 হলে কি হবে 8টি বক্স হবে। দেখো 1 2 3 4 5 6 7 8। এখন আমরা a বার b বার c বার বের করব। তো একটু আমরা আগেই শিখেছি যে 0 এর উপরে বার চিহ্ন দিলে কি হবে 1, 0 এর উপরে বার চিহ্ন দিলে 1, 0 এর উপরে বার চিহ্ন দিলে 1, 0 এর উপরে বার চিহ্ন দিলে 1। In the same way 1 এর উপরে বার চিহ্ন দিলে 0, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0 হয়ে যাবে। তাহলে a এবং a বার দুটি আমরা পেলাম। এখন b বার বের করব। তো b এখানে প্রথমে আছে 0, এর উপরে বার চিহ্ন দিলে 1, 0 এর উপরে বার চিহ্ন দিলে 1, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0, আবার 0 এর উপরে বার চিহ্ন দিলে 1, 0 এর উপরে বার চিহ্ন দিলে 1, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0, 1 এর উপরে বার চিহ্ন দিলে 0। কথাটা ক্লিয়ার? এরপরে আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা হলো c। তো c আমরা এখানে c এর ভ্যালুগুলোর উপর বার চিহ্ন দিব। তো c এর প্রথমে আছে কি 0, তো এর উপর বার চিহ্ন দিলে 1, 1 এর উপর বার চিহ্ন দিলে 0, 0 এর উপর বার চিহ্ন দিলে 1, 1 এর উপর বার চিহ্ন দিলে 0, আবার 0 এর উপর বার চিহ্ন দিলে 1, 1 এর উপর বার চিহ্ন দিলে 0, 0 এর উপর বার চিহ্ন দিলে 1, আর 1 এর উপর বার চিহ্ন দিলে 0। অর্থাৎ জাস্ট 1 এর উপর বার চিহ্ন দিলাম 0 আর 0 এর উপর বার চিহ্ন দিলাম 1 হয়ে গেল। কথাটা ক্লিয়ার? এখন তাই যদি হয় এখন আমাদের আছে কি a b c, অর্থাৎ a b c এই তিনটাকে আমরা যোগ করব। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো 0 0 0, অর্থাৎ তিনটা 0 কে যদি আমরা যোগ করি 0ই হবে। আর 0 0 মানে 0, আবার 0 এর সাথে যদি 1 যোগ করি তাইলেও কি হবে 0 1 1। আবার দেখো 0 1 মানে 1, আর 1 এর সাথে আবার যদি 0 যোগ করি তাহলে কি হবে 1ই হবে। খেয়াল করো 0 1 1, 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা কি 1ই হবে। আবার 1 0 0, আবার 0 এর সাথে 1 0 1, আর 1 এর সাথে যদি আবার 0 যোগ করি তাহলে কি হবে 1 হবে। আবার 1 0 1, 1 এর সাথে আবার 1 যোগ করলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, কারণ অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা 1 1 1, অর্থাৎ দুইটা হাই ভোল্টেজ যোগ করলে কি দুইটা হাই ভোল্টেজ যোগ করলে একটা হাই ভোল্টেজই হবে। আবার 1 1 মানে 1, এর সাথে 0 যদি অ্যাড করি 1ই থাকবে। আবার 1 1 1, 1 এর সাথে যদি আবার 1 যোগ করি 1ই হবে। কথাটা ক্লিয়ার? তাহলে a b c এর ভ্যালুগুলো কি আমরা পেয়ে গেলাম। কথাটা ক্লিয়ার? এখন আছে a b c হোল বার। তার মানে a b c এর ভ্যালু যেগুলো পেয়েছি এর উপরে যদি আমরা বার চিহ্ন দেই তাহলে a b c হোল বার এর ভ্যালু পেয়ে যাব। তার মানে এখানে আছে 0, 0 এর উপরে বার চিহ্ন দিলে কি হবে 1, 1 এর উপর বার চিহ্ন দিলে 0, 1 এর উপর বার চিহ্ন দিলে 0, 1 এর উপর বার চিহ্ন দিলে 0, 1 এর উপর বার চিহ্ন দিলে কি হবে 0 হবে, 1 এর উপর বার চিহ্ন দিলে 0 হবে, 1 এর উপর বার চিহ্ন দিলে 0 হবে, আর 1 এর উপর বার চিহ্ন দিলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন খেয়াল করো পরের যে বক্স, পরের বক্সের ভিতরে আমরা লিখেছি কি a বার ডট b বার ডট c বার, অর্থাৎ এটাকে আমরা গুণ করব। a বার b বার এবং c বারের ভ্যালুগুলো কি পরস্পর এখানে আমরা যদি গুণ করি তা 1 1 1, আবার ইনটু 1 তার মানে কি 1, অর্থাৎ 1 1 মানে কি 1। খেয়াল করো এখন 1 1 মানে 1, আর 1 কে যদি আমরা 0 দ্বারা মাল্টিপ্লাই করি অর্থাৎ 1 1 1, আর 1 0 তার মানে হলো কি 0। তা 1 1 তার মানে হলো 1, 1 কে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে 0। আবার খেয়াল করো 1 0 তার অর্থ 0,
0 কে দ্বারা 1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলেও কি হবে 0 হবে। আবার 1 ইনটু 0 তার অর্থ 0, 0 কে আবার 0 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে 0 হবে। খেয়াল করো 0 ইনটু 1 তার মানে কি 0, আবার এই 0 কে যদি 1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলেও কি হবে 0 হবে। আবার 0 ইনটু 1 তার মানে 0, এই 0 কে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে 0 হবে। আবার 0 ইনটু 0 তার অর্থ 0, 0 কে আবার 1 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে 0ই হবে। আবার 0 এখানে সবগুলোই 0 তার অর্থ কি 0 ইনটু 0 0, আবার 0 কে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে 0 হবে। এখন এই বক্স দুটির দিকে খেয়াল করো, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল বার ইকুয়াল টু a বার ইনটু b বার ইনটু c বার। দেখো এই যে দুটো বক্স আছে এই দুইটা বক্সের ভ্যালুই কি সমান হয়ে গেল, ঠিক না? কারণ দেখো এখানে 1 এখানে 1 আর বাকিগুলো সবগুলোই কি 0, অর্থাৎ এখানে যদি আমরা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড বলি দুইটাই কি হয়ে গেল সমান হয়ে গেল। তার মানে দেখলাম যে প্রথম সূত্রটা কি প্রমাণিত হলো, অর্থাৎ a b এবং c তিনটি চলকের জন্য, অর্থাৎ a b এবং c তিনটি চলকের যোগফলের কমপ্লিমেন্ট কি হলো চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফলের সমান হয়ে গেল। কথাটা ক্লিয়ার? অথবা এটাকে তোমরা এভাবেও বলতে পারো যে a b c তিনটি ইনপুট সিগন্যালের জন্য একটি নর গেটের আউটপুট যা, আর a বার b বার c বার ইনপুট সিগন্যালের জন্য একটি a ইন্ডিকেটর আউটপুট তা। ওকে, এরপরে দেখো পরের বক্সে আছে a b c। তো a b c আমরা তিনটা a এর ভ্যালু b এর ভ্যালু এবং c এর ভ্যালু গুণ করব। তাই দেখো 0 ইনটু 0 ইনটু 0 তার মানে কি 0। এরপরে খেয়াল করো 0 ইনটু 0 তার অর্থ 0 ইনটু 1 তার অর্থ কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ক্লিয়ার? আবার 0 ইনটু 0 1 মানে 0, আবার একে যদি আবার 0 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 0 হয়ে যাবে। আবার 0 ইনটু 1 0, 0 কে আবার 0 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে 0 হবে। ওকে, আবার 1 ইনটু 0 তার অর্থ 0, সেই 0 কে আবার 0 দ্বারা মাল্টিপ্লাই করলে 0 হবে। এরপরে খেয়াল করো 1 ইনটু 0 দ্যাট ইজ 0, 0 কে আবার 1 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে 0 হবে। এরপর 1 ইনটু 1 মানে 1, 1 কে আবার 0 দ্বারা মাল্টিপ্লাই করলে 0 হবে। ওকে, আর 1 ইনটু 1 তার অর্থ 1, এবং 1 কে যদি আবার 1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 1 হবে। তাহলে a b c এর গুণফল আমরা পেয়ে গেলাম, অর্থাৎ abc এর ভ্যালুটা পেয়ে গেলাম। পরের বক্সে দেখো abc হোল বার, তার মানে এখন এই abc এর যে ভ্যালুটা আমরা পেয়েছি এর উপরে যদি বার চিহ্ন দেই, 0 এর উপরে বার চিহ্ন দিলে 1, 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 এই 0 টার উপরে বার চিহ্ন দিলে 1, অর্থাৎ প্রত্যেকবারই কি হচ্ছে 1 হচ্ছে। আর 1 এর উপরে বার চিহ্ন দিলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন আমরা কি করব a বার প্লাস b বার প্লাস c বার, এটাকে আমরা ফাইন্ড আউট করব। তাই a বার b বার c বার এই ভ্যালুগুলোকে আমরা এখন কি অ্যাড করব। তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 এর সাথে আবার 1 যোগ করলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এরপরে দেখো 1 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 এর সাথে যদি আমরা 0 যোগ করি 1 ই থাকবে। আবার দেখো 1 প্লাস 0 ইকুয়াল টু 1, এর সাথে যদি 1 যোগ করি 1 প্লাস 1 ইকুয়াল টু 1। এরপরে খেয়াল করো 1 প্লাস 0 ইকুয়াল টু কি 1, আর এর সাথে যদি আবার 1 প্লাস 0 ইকুয়াল টু কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আবার 0 প্লাস 1 এর অর্থ 1, 1 এর সাথে যদি 1 অ্যাড করি তাহলে কি হবে 1 হবে। এরপরে 0 প্লাস 1 তার অর্থ কি 1, 1 এর সাথে যদি আবার 0 অ্যাড করো তাহলে কি হবে 1 হবে। আবার 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 এর সাথে যদি 1 অ্যাড করো তাহলে কি হবে 1 হবে। আর 0 প্লাস 0 এর অর্থ 0, এর সাথে যদি আবার 0 অ্যাড করো তাহলেও কি হবে 0 হবে। এখন abc হোল বার, abc হোল বার আর a বার প্লাস b বার প্লাস c বার এই শেষের বক্স দুটির দিকে তোমরা খেয়াল করো। দ্বিতীয় সূত্র। এখন দেখো এই বক্সের যে ভ্যালুগুলো আছে তার দিকে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে কি হয় দেখো এই দুটি বক্সের ভ্যালু কি পরস্পর সমান। সেজন্য আমরা বলতে পারি যে a b c তিনটি চলকের গুণফলের কমপ্লিমেন্ট হবে কি এই চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফলের সমান। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে দুটি চলকের সাহায্যেই হোক বা তিনটি চলকের সাহায্যেই হোক আমরা কি করতে পারি এই ট্রুথ টেবিলের সাহায্যে ডি মর্গানের যে সূত্র দুটি আছে সেগুলোকে আমরা কি এক্সপ্লেইন করতে পারি, ব্যাখ্যা করতে পারি, প্রমাণ করতে পারি। কথাটা ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আচ্ছা, এখন আমরা দেখব নর গেট এবং ন্যান্ড গেট। এই নর গেট এবং ন্যান্ড গেট এই দুটোকেই সর্বজনীন গেট বলা হয়। কথাটা ক্লিয়ার? তা আমরা দেখব এই দুটো সূত্রকে অর্থাৎ এই দুটো গেটকে কেন সর্বজনীন গেট বলা হয়, অর্থাৎ নর গেট এবং ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বলা হয় কারণ এই নর গেট অথবা ন্যান্ড গেট এই দুটি গেটের যে কোনোটি তুমি ব্যবহার করে কি করতে পারবা, যে তিনটি মৌলিক গেট আছে সেই গেট তিনটিকে তুমি ফাইন্ড কি করতে পারবা, বের করতে পারবা বা তৈরি করতে পারবা। অর্থাৎ এই নর গেটের সাহায্যে আমরা কি করতে পারবো, এই যে তিনটি মৌলিক গেট সেগুলোকে আমরা তৈরি করতে পারি। আবার এই ন্যান্ড গেটের সাহায্যে কি করতে পারি, আমরা এই মৌলিক গেট তিনটিকে কি করতে পারি, তৈরি করতে পারি। সেই জন্য নর গেট এবং ন্যান্ড গেটকে কি বলা হয়, সর্বজনীন গেট বলা হয়। পরীক্ষায় আসে এরকম 2 মার্কের কোশ্চেন যে নর গেটকে কেন সর্বজনীন গেট বলা হয় অথবা ন্যান্ড গেটকে কেন সর্বজনীন গেট বলা হয়। তখন তোমরা লিখবা যে নর গেট ব্যবহার করে যে তিনটি মৌলিক গেট অর্থাৎ অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটকে কি তৈরি করা যায়, এজন্য নর গেটকে সর্বজনীন গেট বলা হয়। ইন দ্য সেম ওয়ে তোমরা এভাবে বলবা যে ন্যান্ড গেট ব্যবহার করে তিনটি মৌলিক গেট অর্থাৎ অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটকে তৈরি করা যায়, সেজন্য ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বলা হয়। যেটা আসে তোমরা সেটা লিখবা। তো আমরা আজকে দেখব ন্যান্ড গেট দিয়ে কি করে আদার যে তিনটি মৌলিক গেট আছে অর্থাৎ অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট বাস্তবায়ন করা যায়, সেটি এখন আমরা দেখব। কথাটা ক্লিয়ার? তো ন্যান্ড গেট, তো ন্যান্ড গেটের লজিক্যাল যে সংকেত বা লজিক্যাল যে প্রতীক সেটি হলো কি এরকমের, অর্থাৎ y তখন কি হবে a বার ab হোল বার। কথাটা ক্লিয়ার? এটা হলো কি একটি ন্যান্ড গেট। হ্যাঁ, তো একটা ন্যান্ড গেটের খেয়াল করো, এটি যদি একটি ন্যান্ড গেট হয় এর কি আছে, দুটো ইনপুট থাকবে আর মোর দ্যান 2 মোর দ্যান 2 এখানে 2 এর অধিকও থাকতে পারবে, কিন্তু আউটপুট কি একটা সবসময় থাকবে। এখন এই ন্যান্ড গেটের যে দুটি ইনপুট আছে এই দুটো ইনপুটকে যদি আমরা যুক্ত করে একটা ইনপুট করে ফেলি, তখন মনে রাখবা যখন দুটো ইনপুটকে সংযুক্ত করব তখন দুটো ইনপুট কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তখন আমরা এখানে a আর b তখন লিখব কি, দুইটা যদি সমান হয়ে যাবে তখন লিখব a ইনটু a। এর অর্থ হলো কি a, অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা আমরা লিখতে পারি কি a ইনটু a মানে কি a। তো এর আউটপুট যেহেতু ন্যান্ড গেট, এর আউটপুট তখন আমরা কি লিখব a বার। কথাটা ক্লিয়ার? কারণ আউটপুটটার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো যেহেতু কি a b হোল বার, তার মানে a সমান সমান যদি b হয়ে যায় তার মানে এরকমের হয়ে যাবে, তখন আমরা বলবো কি a বার, কারণ a ইনটু a মানে a। তার মানে দেখলাম যে একটি নট ন্যান্ড গেট ব্যবহার করে আমরা কি করে একটি নট গেট পেয়ে গেলাম। অর্থাৎ কি করলো, এখানে আমরা পেলাম কি ন্যান্ড গেট থেকে নট গেট পেয়ে গেলাম, নট গেট। কথাটা ক্লিয়ার? অর্থাৎ দেখো এখানে আমরা জানি কি নট গেটের ইয়াটা কি, নট গেটের আউটপুট সব সময় কি ইনপুটের কমপ্লিমেন্ট। তাই এখানে ইনপুট হলো কি a, বাট আউটপুট কি হয়ে গেল a কমপ্লিমেন্ট বা a বার। এর ট্রুথ টেবিলটা কি রকমের হবে খেয়াল করো। আমরা জানি যে নট গেটের ক্ষেত্রে নট গেট একটি ইনভার্টার, নট গেট কি ইনভার্টার, অর্থাৎ এর ইনপুট আউটপুট সব সময় কি ইনপুটের কমপ্লিমেন্ট। তো এটাকে যদি আমরা a বলি, এটাকে বলবো a সমান সমান এখন কি হয়ে যাবে b, যেহেতু দুটোকে আমরা কি করে ফেলেছি, দুইটা ইনপুটকে একটা ইনপুটে রূপান্তর করেছি, সংযুক্ত করে দিয়েছি, আর আউটপুট কি হবে a বার। তো এখন আমরা জানি যদি যেহেতু দুটোই সমান তাই 0 ইনটু 0 0 হবে, তো 0 এর উপর বার চিহ্ন দিলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তার অর্থ কি আউটপুট সব সময় কি হলো ইনপুটের কমপ্লিমেন্ট, কারণ ইনপুট 0 আউটপুট হয়ে গেল কি 1। এখন এই দুটোকে যদি আমরা 1 বলি, এখন দুটো মিলে তো একটা হয়ে যাবে 1 ইনটু 1, তার মানে 1 1 এর উপরে যদি আবার কমপ্লিমেন্ট আমরা কমপ্লিমেন্ট দেই তখন সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? কারণ আমরা জানি 0 বার ইকুয়াল টু কি 1 আর 1 বার ইকুয়াল টু কি 0।
কথাটা ক্লিয়ার? তাহলে এখানে দেখো এই গেট ক্ষেত্রে আমরা কি পেলাম, যে সবসময় কি আউটপুট হলো কি ইনপুটের কমপ্লিমেন্ট। তার মানে এভাবে আমরা নট গেট ব্যবহার করে, অর্থাৎ একটি নট গেটের সাহায্যে কি একটি একটি ন্যান্ড গেটের সাহায্যে একটি নট গেট পেতে পারি। এবং সেটি করার জন্য আমাদের শুধু এখানে কি করতে হয়েছে, যে ন্যান্ড গেটের যে দুটো ইনপুট, সেই দুটো ইনপুটকে সংযুক্ত করে আমরা কি করেছি, একটা ইনপুট তৈরি করেছি। এবং এভাবেই কি হয়ে গেল, যে একটি ন্যান্ড গেট একটি নট গেটে রূপান্তর হলো। আর এভাবেই আমরা একটি ন্যান্ড গেটের সাহায্যে একটি নট গেট পেতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে একটি ন্যান্ড গেট থেকে আমরা অ্যান্ড গেট পেতে পারি। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কি করে পেতে পারি সেটা এখন আমরা দেখব। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট আমরা তৈরি করব, এবং সেটি করার জন্য আমরা কি করব, প্রথমে একটি আমরা NAND গেট নেব। প্রথমে আমরা একটি NAND গেট নিলাম, এর ইনপুট A এবং B। তাহলে এই NAND গেটের আউটপুট কি হবে, আউটপুটটাকে আমরা বলবো কি A B হোল বার। কথাটা ক্লিয়ার? এখন এই NAND গেটের আউটপুটের সাথে NAND গেট ব্যবহার করে তৈরি একটি নট গেটকে আমরা যুক্ত করে দেব। খেয়াল করো, তো এর কি হবে, খেয়াল করো, এর আছে কি দুটো ইনপুট। তো এই দুইটা ইনপুটকে আমরা কি করব, একটা ইনপুটে রূপান্তর করব। রূপান্তর করার পরে আমরা কি করব, যে এটাকে এখন এটা কি হয়ে গেল, নট গেট তৈরি হয়ে গেল। তার মানে NAND গেটের আউটপুটের সাথে NAND গেট দিয়ে তৈরি একটি নট গেট আমরা যুক্ত করে দিব। এবং এর তখন এটা তৈরি হয়ে গেল কি একটি NAND গেট থেকে AND গেট। NAND গেট থেকে কি হয়ে গেল, AND গেট হয়ে গেল। এখন খেয়াল করো, এইখানে যদি আমরা খেয়াল করি, এই যে নট গেট, এই নট গেটের ইনপুট কি a প্লাস b হোল বার। তো এর আউটপুট কি হবে, a প্লাস b হোল বারের উপরে আবার কি বার চিহ্ন আসবে। তার মানে কি a প্লাস b a ইনটু b হোল বার। এই নট গেটটির ইনপুট হলো a b হোল বার। তো এখন যদি আউটপুট বের করি, তাহলে a b হোল বারের উপর আবার বার চিহ্ন আসবে। তখন হয়ে যাবে কি, আমরা জানি একটা ওয়ার্ডের চলকের উপর যদি ডাবল বার দেওয়া হয়, তখন কি সেই বারটা কি হয়ে যায়, ইরেজ হয়ে যায়, শুধু যে চলকটি থেকে যায়। তার মানে a প্লাস b হোল বার, এর উপরে যদি আমরা আবার বার চিহ্ন দেই, তখন কি হবে, সরি a বার a b হোল বার, এর উপরে বার চিহ্ন দিলে বার চিহ্ন উঠে যাবে, শুধু a b থেকে যাবে। তো এখন এই গেটের ক্ষেত্রে, অর্থাৎ NAND গেট থেকে তৈরি AND গেটের আউটপুটটা কি রকমের হবে, ট্রুথ টেবিলটা কি রকমের হবে, সেটা কি যদি আমরা একটু দেখি। একটু খেয়াল করো, তো প্রথমে আমরা আমাদের ইনপুট গুলো নিলাম 0 0 0 1, তারপরে 1 0 1 1। এখন খেয়াল করো, আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো 0 ইনটু 0, তার মানে কি 0, এর উপর যদি বার চিহ্ন দেই তাহলে কি হবে 1। কথাটা ক্লিয়ার? 0 ইনটু 1, তার অর্থ কি 0, এর উপরে যদি বার চিহ্ন দেই তাহলে কি হবে 1 হবে। কথাটা ক্লিয়ার? এরপরে দেখো 1 ইনটু 0 0, এর উপরে যদি আমরা বার চিহ্ন দেই তাহলে কি হবে 1 হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখন এখানে খেয়াল করো 1 ইনটু 1, তার মানে কি 1, এই 1 এর উপরে যদি আমরা বার চিহ্ন দেই তাহলে রেজাল্টটা কি আসবে,
জিরো আসবে, রেজাল্ট কি আসবে? জিরো। আবার খেয়াল করো, জিরো ইন্টু জিরো, জিরো ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু জিরো, ওয়ান ইন্টু ওয়ান। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পেলাম? যদি আমরা এখান থেকে ফাইন্ড আউট করি সেক্ষেত্রে কি হবে? ন্যান্ড গেট। হ্যাঁ, তো ন্যান্ড গেটের ইয়াটা কি খেয়াল করো, প্রথম আমরা এন্ড গেট বের করব। তাই এন্ড গেট যদি আমরা বের করি তাহলে কি হবে? 0 ইনটু 0 তার মানে 0, এর উপরে যদি আবার বার চিহ্ন দাও তাহলে কি হবে? 1 হবে। হ্যাঁ, আবার 0 ইনটু 1 0, এর উপর বার চিহ্ন দিলে 1 হবে। 1 ইনটু 0, এর উপর বার চিহ্ন দিলে কি হবে? 1 হবে। আর 1 ইনটু 1, এর উপর বার চিহ্ন দিলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তাই যদি হয় তাহলে এখন আবার 1 ইনটু 1, এর উপর বার চিহ্ন দিলে কি হবে? 0 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তা 1 1 1 আর কি হয়ে গেল? 0 হয়ে গেল। এখন এর উপরে যদি আবার বার চিহ্ন দেই আমরা, তাইলে কি 1 এর উপর বার চিহ্ন দিলে কি হবে? 0 হবে। হ্যাঁ, আবার 1 এর উপর বার চিহ্ন দিলে কি হবে? 0 হবে। 1 এর উপর বার চিহ্ন দিলে কি হবে? 0 হবে। আর 0 এর উপর বার চিহ্ন দিলে কি হবে? 1 হবে। কথাটা ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা জানি যে যে নট গেটের ক্ষেত্রে আমরা এন্ড গেটের ক্ষেত্রে কি জানি? যে এন্ড গেটের ক্ষেত্রে জানি যে উভয় ইনপুট হাই হলে আউটপুট কি হবে? হাই হবে। তো এখানে দেখো, শুধু নিচের বক্সটি খেয়াল করো, এখানে উভয় ইনপুট হাই, সুতরাং আউটপুট কি হয়েছে? হাই হয়েছে। কথাটা ক্লিয়ার? তো এভাবে আমরা কি করতে পারি যে অর্থাৎ ন্যান্ড গেটের সাহায্যে আমরা এন্ড গেটকে কি করতে পারি? বাস্তবায়ন করতে পারি। এরপরে আমরা দেখব যে ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে আমরা অর গেট বাস্তবায়ন করতে পারি সেটি দেখব। অর গেট, কথাটা ক্লিয়ার? ন্যান্ড গেট থেকে অর গেট আমরা কি করে বাস্তবায়ন করব খেয়াল করো। প্রথমে আমরা কি করব? দুটো ন্যান্ড গেট নিলাম, দুটো ন্যান্ড গেট নিলাম। এই ন্যান্ড গেট, দুটো ন্যান্ড গেট নিলাম। এই ন্যান্ড গেটের দুটো ইনপুটকে আমরা যুক্ত করে কি একটা ইনপুট বানালাম। এরপরে এই ন্যান্ড গেটের দুটোর আউটপুটের সাথে আমরা এখন কি করব? একটি অর গেট যুক্ত করব। কথাটা ক্লিয়ার? তাই যদি হয় তাহলে আমরা এখানে এ, এখানে কি হবে? বি, তাহলে এখানে হবে কি? এ বার, আর এখানে কি হবে? বি বার। কথাটা ক্লিয়ার? তো তাই যদি হয়, এখন এখানে তাহলে আমাদের যে আউটপুট সেটা হবে কি? এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা এই ট্রুথ টেবিলটা কি করে আঁকতে পারি খেয়াল করো। তাহলে আমরা কি লিখব? এ বি এ বার বি বার, তারপরে আমরা কি? আমরা আমাদের আউটপুটটি পেয়ে যাব। এখন খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 0 0 0 1 1 0 1 1। এটা তো আমরা কি পেয়ে গেলাম, ঠিক আছে? এখন এ 0 এর উপর বার চিহ্ন দিলে 1, 0 এর উপর বার চিহ্ন দিলে 1, আর 1 এর উপর বার চিহ্ন দিলে 0, 1 এর উপর বার চিহ্ন দিলে কি হবে? 0 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এরপরে 0 এর উপর বি এর ক্ষেত্রে বি বার মানে 0 এর উপর বার চিহ্ন দিলে 1, 1 এর উপর বার চিহ্ন দিলে 0, 0 এর উপর বার চিহ্ন দিলে 1, 1 এর উপর বার চিহ্ন দিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তাই যদি হয়, এখন আমরা আমাদের যদি আউটপুটটি বের করি সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এখানে আউটপুট আমরা লিখতে পারবো, দেখো
এখানে কি আছে a বার প্লাস b বার, হ্যাঁ তা 1 প্লাস 1 ইকুয়াল টু কি হয়ে যাবে 1 হবে, ঠিক না? কিন্তু এর উপরে আবার কি বার চিহ্ন আসবে, যদি বার চিহ্ন আসে তাহলে কি আসবে 0, হ্যাঁ আবার 1 প্লাস যদি আমরা এ করি তাহলে কি আসবে 1 প্লাস 0 মানে কি 1, এর উপর যদি আবার বার চিহ্ন দেই তাহলে কি হবে তা এখানে যখন 0 আসলো এখানে কি আসবে 0, তো 0 এর উপর বার চিহ্ন দিলে কি হবে 1, তা 1 ইনটু 0 মানে 0 এর উপর বার চিহ্ন দিলে 1, আর 0 ইনটু 0 এর উপর বার চিহ্ন দিলে কি হবে 1 হবে। তাহলে আমরা OR গেটের যে ট্রুথ টেবিল সেখান থেকে কি জানি যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট কি হবে হাই হবে। তো এখানে দেখো দুটো ইনপুটই কি 0, তার মানে কি এখানে আউটপুট 0, আর এখানে 0 1 একটা ইনপুট হাই, 1 0 একটা ইনপুট হাই, 1 1 অর্থাৎ উভয় ইনপুট কি হাই। তো এখানে কি হলো আউটপুটও হাই হয়ে গেল। তার মানে আমরা দেখলাম যে NAND গেট ব্যবহার করে আমরা যে তিনটি মৌলিক গেট অর্থাৎ OR গেট, AND গেট এবং কি NOT গেট, এই তিনটি গেটই কি বাস্তবায়ন করতে পারি, সেজন্য NAND গেটকে সর্বজনীন গেট বলা হয়। আর ইন দ্য সেম ওয়ে আমরা যদি NOR গেট ব্যবহার করি, NOR গেট ব্যবহার করে এভাবে আমরা কি করতে পারি যে মৌলিক তিনটি গেট অর্থাৎ OR গেট, AND গেট এবং NOT গেটকে কি পেতে পারি। সেই কারণেই NOR গেট এবং NAND গেটকে কি এই দুটো গেটকে সর্বজনীন গেট বলা হয়। তো আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আজকে আমাদের পাঠ এখানেই শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাস হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে। তো বাসায় তোমরা নিয়মিত পড়াশোনা করো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।